ভাই উত্তরে যাবেন? আমার আলিফ, আমার এক্স হাজবেন্ড রিক্সা চালক। ম্যাডাম উঠেন। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আ- আপনি আলিফ না? নাম তো ঠিক হয়েছেন, কিন্তু আমি জানি না, আমি আপনাকে খুব ভালো করে চিনিও। চেনেন তো বুঝলাম, কিন্তু কেমনে চেনেন? আমি তো আপনার চিনলাম না। স্কুল, কলেজ, ভার্সিটি পড়াশোনা করেছি, আর ওর কাছ থেকে আমি আপনার সম্পর্কে শুনতাম। আচ্ছা ঠিক আছে, ওঠেন। ভাইয়া, একটা প্রশ্ন ছিল, ওকে অনেক কিছুই শুনেছি, ও অনেক কিছু বলতো আমাকে। আর আপনি তো অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন, পারছি না। আর মুনা, মুনা কোথায়? ম্যাডাম অনেক বড় একটা কাহিনী, বাদ দেন না, মানুষের জীবনে তো কত কিছু। ভাইয়া, ব্যাপারটা কি হচ্ছে, মানে আপনার সম্পর্কে তো আমি জানি, ওই যে আপনি অনেকগুলো কমকে দেখেছি, আমি না আসলে ওভাবে চিনতে পারিনি। পরবর্তীতে যখন আপনি কথা বলে তখন আমি আপনাকে চিনতে পেরেছি, কিন্তু আপনি এইভাবে রাস্তায় রিক্সা যাওয়ার জন্য আজকে আপনি রাস্তায় রিক্সা চালাচ্ছেন। কথা আছে না ম্যাডাম, বাপ কোনোদিন বাপরেও সারে না। আমি সেই মানুষটারে ছাইরা দিছিলাম। কি কি বললেন আপনি? আপনি আপনি আপনার ওয়াইফ? ছোট্ট একটা সংসার, আমার বিজনেস, ওয়াইফ, সবকিছু নিয়ে বেশ ভালোই ছিলাম। মেয়ের সাথে পরিচয় হয়, এই মেয়েটার সাথে কথাবার্তা বলতে বলতে আমি তার প্রতি আস্তে আস্তে দুর্বলতাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তবে সেটা একপাক্ষিক, আমি তাকে ভালোবেসে ফেলি। প্রতিদিন রাতে আমার জন্য খাবার নিয়ে ওয়েট করতো, আর আমি কিনা ওই মেয়েটার সাথে বাইরে মজ মাস্তি করে আড্ডা। আমি তখন ওকে উত্তর দিতাম এইভাবে যে, তোর খাবার তুই খা, তোরেও আমার ভালো লাগে না, তোর খাবারও আমার ভালো লাগে না। তখন আমাদের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়। ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় যে আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলি। এই মেয়েটাকেই বিয়ে করি। আমি ভাবছিলাম যে এই হয়তো আমার জীবনের সুখের দিন শুরু হয়েছে, কিন্তু ওই জায়গাতেই যে আমি আমার জীবনের সব, আর একটা মিটিং এর কল আসে। আমি দেশের বাইরে চলে যাই। তারপরে যখন আমি দেশে ফেরত আসি, মিটিং শেষ করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। এই তো, এরপর আর কি করা, আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায়। আমার কাছে কিচ্ছু করার ছিল না, বাস। তারপর থেকে এইভাবে মানে আপনার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে। আর আপনি একটাবার আপনার এক্স ওয়াইফের কাছে গেলেন না? মানে মনে ভালোবাসে। সাহসটা হয় নাই ম্যাডাম। সাহস না হওয়ারই কথা না। এত অবহেলা, এত অবজ্ঞা একটা মানুষের সাথে, এই মানুষটা আমাকে ধোকা দিচ্ছে। ও হাসবে না। আর তার থেকে বড় কথা, অনেকদিন হয়ে গেছে তো ওর সাথে বিয়ে করে সুখে সংসার করতেছে। আমিও এটাই চাই, এটাই চাই যে ও ভালো থাকুক। দ্যাটস ইট। আপনার সামনে চলে আসে বা আপনি তার সামনে চলে আসেন, মুখোমুখি হয়ে যান, আপনার তখন তখন আপনি কি করবেন? অপরযোগ্য না, তারপরেও মনের একটা খায়েশ থাকে না, বলতে পারেন এটা আমার মনে। যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমা না চাইতে পারি, মরে গেলেও না আসলে মনের একটা কোনায় একটা তুমি। হ্যাঁ, আমি। আই এম সরি মুনা, আমি ক্ষমা চাই। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো তোমার থেকেও বেশি। কিন্তু হ্যাঁ, আমি মানছি যে তুমি আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছো, যে অন্যায় কোনো ক্ষমা হয় না। কিন্তু একদম শেষ। আর তাই হয়েছিল জানো, আমি আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে না, ভাগ্য বোধহয় তোমার সাথে আবার আমাকে মিলাবে, তাই হয়তো বেঁচে গিয়েছিলাম। আলিফ, আনন্দও ছিল, কেন জানো? কারণ ওই যে ভালোবাসার মানুষকে যদি সুখে থাকতে দেখা যায় না, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু আলিফ, আলিফ, আজকে তোমার এই অবস্থা থেকে বিশ্বাস করো, বিশ্বাস, এই মানুষটা রাস্তায় পড়ে গেছে এখন। আর তুমি কি বললা?
মাফ মাফ চাইতেছো তুমি আমার কাছে? তবে তুমি আমার কাছে মাপ চাইছো না? ভুল তো করছো আমার সাথে, তাই না? আমি তোমাকে মাফ করব। আমাকে তোমার আবার বিয়ে করতে হবে, তোমার বউ বানাতে হবে। কি করবে না বিয়ে? করে দিচ্ছে, তুমি তাকেই বিয়ে করতে চাচ্ছ আবার? দেখো আলিফ, আমার তোমাকেই লাগবে, তাকে হারাতে দিব না কোনোভাবেই না। এই সুযোগ আমি কোনোভাবে মিস করব না। তোমাকে আমার বিয়ে করতেই হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো